ইজি ফিজিক্স বই থেকে বেশ কিছু সংক্ষিপ্ত প্রশ্ন সমাধান করবো এই পর্বে। যেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় সংক্ষিপ্ত প্রশ্ন আকারে আসতে পারে সৃজনশীলের ক খ আকারে। সুতরাং এই প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ, আর এই প্রশ্নগুলো আমরা সমাধান করছি ইজি ফিজিক্স বই থেকে। গতি জড়তা বলতে কি বুঝো? কোনো একটা বস্তু গতিশীল আছে, সে সবসময় গতিশীল থাকতে চায়। এই যে সবসময় সে গতিশীল থাকতে চায়, এই যে প্রবণতা, এটাই হচ্ছে গতি জড়তা। যেমন একটা ফ্যান বন্ধ করলে কি সাথে সাথে থেমে যায়? না, আরো কিছু সময় সে ঘুরতে থাকে। কেন সে আরো কিছু সময় ঘুরতে থাকে? কারণ সে গতিশীল থাকতে চায়। এই যে একটা গতিশীল বস্তু সবসময় গতিশীল থাকতে চায়, এই যে তার ইচ্ছা, এই যে তার প্রবণতা, এটাকেই বলা হয় গতি জড়তা। চলন্ত রিকশা থেকে লাফ দিয়ে সামনের দিকে দৌড় দিতে হয় কেন? ব্যাখ্যা করো। এটা সবচেয়ে ভালো ব্যাখ্যা হচ্ছে চলন্ত রিকশা থেকে নিজে একবার লাফ দিয়ে না দৌড়িয়ে দাঁড়ায় থাকা। যখন দেখবে উপর হয়ে পড়ে দাঁত মুখ ফেটে গেছে, তখন বুঝবা যে আসলে চলন্ত রিকশা থেকে লাফ দেওয়ার পর দৌড়ানোটা কেন গুরুত্বপূর্ণ। আচ্ছা, দৌড়ানোটা গুরুত্বপূর্ণ হচ্ছে গতি জড়তার কারণে। যখন রিকশা গতিশীল থাকে, তুমিও গতিশীল থাকো। এখন লাফ দিয়ে যদি হঠাৎ করে থেমে যাও, তাহলে যে সমস্যাটা হবে, তোমার শরীর গতি জড়তার জন্য সামনের দিকে ঝুঁকে পড়বে, অর্থাৎ তুমি উপর হয়ে পড়ে যাবে, তোমার ইনজুর হওয়ার সম্ভাবনা তৈরি হবে। যাতে তুমি উপর হয়ে না পড়ে যাও, এই জন্য রিকশা থেকে লাফ দিয়ে সাথে সাথে থেমে না গিয়ে একটু দৌড়িয়ে নিয়ে শরীরের ব্যালেন্সটা করে নেওয়ার জন্য দৌড়ে নিতে হয়। বৈদ্যুতিক পাখার সুইচ বন্ধ করার সাথে সাথে থেমে যায় না কেন? একটু আগেই বললাম গতি জড়তার কারণে, কারণ সে সবসময় গতিশীল থাকতে চায়। বায়ু ভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তার সামনের দিকে উড়ে চলে কেন? কারণটা হচ্ছে, ধরা এখানে একটা বেলুন ছিল, আমি যখন ফুটা করব বাতাসটা কোন দিকে আসবে? আমার বডির দিকে। এখন বাতাসটা যখন এই দিকে কাজ করবে, এইদিকে কাজ করার কারণে হচ্ছে তোমার সেখানে একটা ক্রিয়াবল কাজ হবে। ক্রিয়াবলটার ফলে সেই দিক থেকে প্রতিক্রিয়া বলের কারণে হচ্ছে ছিটকে যাবে, অথবা ভরবেগের সংরক্ষণশীলতা গতির কারণে হচ্ছে ছিটকে যাবে। যদিও নিউটনের তৃতীয় সূত্র আর ভরবেগের সংরক্ষণ সূত্র একটা থেকে আরেকটা প্রস্তুত করা যায়, বা দুইটা একই বিষয় হচ্ছে যে মিন করে থাকে। বায়ু ভর্তি একটি বেলুন ফুটা করে ছেড়ে দিলে তা ভরবেগের সংরক্ষণ সূত্র মেনে চলে সামনের দিকে এগিয়ে যায়। যখন বেলুন ফুটা করে দেওয়া হয়, তা থেকে যে বায়ু নির্গত হয় তার একটা ভরবেগ থাকে। তখন ভরবেগ সংরক্ষিত থাকার জন্য বেলুন তার বিপরীত দিকে গতিপ্রাপ্ত। এই কারণে বেলুন ফুটা করে দিলে তার সামনের দিকে উড়ে চলে। প্রযুক্ত বল ভরবেগের পরিবর্তনের সমানুপাতিক বলতে কি বুঝো? আসলে মূলত প্রশ্নটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র, ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। সমানুপাতিক বলতে কি বোঝায়? সমানুপাতিক মানে হচ্ছে বল যদি দ্বিগুণ পরিবর্তন হয়, তাহলে ভরবেগও দ্বিগুণ পরিবর্তিত হবে। এটাই হচ্ছে মূলত মূল কনসেপ্ট। মানে সমানুপাতিক মানে হচ্ছে তাদের অনুপাত সব সময় সমান থাকবে। বল যদি দ্বিগুণ হয়, ভরবেগের পরিবর্তন দ্বিগুণ হবে। বল যদি 3 গুণ হয়, ভরবেগের পরিবর্তনও 3 গুণ হবে। এই যে তাদের মধ্যে অনুপাতটা ঠিক রাখা, এটাই হচ্ছে সমানুপাতিক। বল ভর ত্বরণের মধ্যে সম্পর্ক নির্ণয় করো, যেটা হচ্ছে নিউটনের দ্বিতীয় সূত্র যেটা আছে, বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। মনে করি ইউ আদিবেগে চলমান এম ভরের কোনো বস্তুর উপর এফ বল প্রয়োগ করায় এতে এ ত্বরণ সৃষ্টি হয়, টি সময় পরে বেগ ভি হয়। তাহলে ভরবেগের পরিবর্তনের হার কি হবে? ভরবেগের পরিবর্তন হচ্ছে এম ভি মাইনাস এম ইউ, আর ভরবেগের পরিবর্তন হার মানে হচ্ছে এম ভি মাইনাস এম ইউ বাই টি। এখন এখান থেকে যদি এম কমন নিয়ে ফেলি, তাহলে ভি মাইনাস ইউ বাই টি। এই যে ভি মাইনাস ইউ বাই টি, এটার পরিবর্তে আমরা লিখতে পারি এ। এখন নিউটনের তৃতীয় সূত্র অনুসারে বস্তুর ভরবেগের পরিবর্তনের হারের উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, অর্থাৎ এফ সমানুপাতিক এম এ। এখন এখানে সমানুপাতিক চিহ্ন উঠাই দিলে আমাকে একটা ধ্রুবক নিয়ে আসতে হবে। এই ধ্রুবক হচ্ছে কে, এবং সংজ্ঞা অনুসারে, অর্থাৎ এক নিউটন বলের সংজ্ঞা অনুসারে আমরা লিখতে পারি হচ্ছে কে এর মান হচ্ছে 1। অর্থাৎ 1 নিউটন বলের সংজ্ঞা অনুসারে এম এর মান যদি 1 কেজি, এর মান 1 মিটার পার সেকেন্ড হয়, তাহলে এফ ইকুয়ালস টু 1 নিউটন হবে। এই মানসমূহ 1 নং সমীকরণে বসিয়ে দিলে, মানে এখানে যদি আমি সংজ্ঞা অনুসারে, বা হচ্ছে যে 1 নিউটন বলের যে সংজ্ঞা, সেখানে বলা হচ্ছে যে 1 কেজি ভরের কোনো বস্তুর উপর যে পরিমাণ বল প্রয়োগ করলে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণ সৃষ্টি হয় তাকে 1 নিউটন বলে। তার মানে এম এর মান আর এর মান যদি 1 হয়, তাহলে এফ এর মান 1 হবে। এখন এফ এর মান সহ এগুলো যদি 1 বসিয়ে দিই, তাহলে কে এর মান পাওয়া যাবে 1। তো এই সমীকরণে যদি আমি কে এর মান 1 বসাই, তাহলে এখান থেকে লেখা যাচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, অর্থাৎ বল সমান হচ্ছে ভর ইনটু ত্বরণ। এটাই বল, ভর এবং ত্বরণের মধ্যে সম্পর্ক। দুটি বস্তুকে একই বল প্রয়োগ করলে বেগ সমান হয় না, ব্যাখ্যা করো। আমরা জানি হচ্ছে এফ ইকুয়ালস টু এম এ, এর পরিবর্তে লেখা যাবে হচ্ছে ভি মাইনাস ইউ বাই টি। এখন এখান থেকে টি কে যদি এই পাশে গুণ করে এবং এম কে যদি ডিভাইড করি, তাহলে এখান থেকে কি পাওয়া যাবে? এফ টি বাই এম সমান হচ্ছে ভি মাইনাস ইউ, অথবা ভি সমান হচ্ছে লেখা যাবে ইউ প্লাস এফ টি বাই এম। এখন এখানে একটা জিনিস একটু খেয়াল করো, দুইটা বস্তুর কথা বলা হয়েছে। এখন আমার এফ কনস্ট্যান্ট, ওকে, এফ কনস্ট্যান্ট, ঠিক আছে, কিন্তু ভর তো কনস্ট্যান্ট না, দুইটা ভিন্ন বস্তু, তার মানে ভর ভিন্ন। আর ভর যেহেতু ভিন্ন,
তাহলে বেগ অবশ্যই ভিন্ন হবে, কারণ আমরা বেগ সমান পাচ্ছি কি, শেষ বেগ সমান পাচ্ছি হচ্ছে আদি বেগ প্লাস হচ্ছে ft/m। এখন দুইটা বস্তুর ক্ষেত্রে যদি m ভিন্ন হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি টোটাল রেশিওটা বা টোটাল ভ্যালুটাই চেঞ্জ হয়ে যাবে। তাহলে এই সমীকরণ থেকে আমরা বলতে পারি যে দুইটা বস্তু একই বল প্রয়োগ করলে বেগ সমান হয় না। নির্দিষ্ট দিকে সমদ্রুতিতে একই দূরত্বে একটি প্রাইভেট কার ও একটি মালবাহী ট্রাক কোনটাই থামানো কষ্টসাধ্য, ব্যাখ্যা করো। যার ভরবেগ বেশি তাকে থামানো বেশি পরিমাণ কষ্টসাধ্য। আমরা পড়ে এসেছিলাম ভর হচ্ছে জড়তার পরিমাপ, ভর হচ্ছে জড়তার পরিমাপ, তার মানে যার ভর বেশি তার জড়তার পরিমাণ বেশি। এখন যেই ট্রাকটা গতিশীল তার ভর বেশি, যার ফলে তার জড়তার পরিমাণ বেশি হবে, অর্থাৎ তাকে থামাতে বেশি পরিমাণে কষ্টের প্রয়োজন হবে। তো এখান থেকে আমাদেরকে যেহেতু বলেছে নির্দিষ্ট দিকে সমদ্রুতিতে একই দূরত্বে একটি প্রাইভেট কার ও একটি ট্রাক মালবাহী ট্রাক কোনটি থামানো কষ্টসাধ্য, অবশ্যই হচ্ছে মালবাহী ট্রাকটি থামানো কষ্টসাধ্য, কারণ তার ভর বেশি হওয়ার কারণে তার জড়তা বেশি হবে, যার ফলে তাকে সরানোর জন্য অতিরিক্ত বলের প্রয়োজন হবে বা থামানোর জন্য অতিরিক্ত বলের প্রয়োজন হবে। বস্তুর ভর ধ্রুব হলেও ওজন ধ্রুব নয়, ব্যাখ্যা করো। ওজন হচ্ছে কি W সমান mg, ওজন হচ্ছে W সমান mg, আর ভর হচ্ছে কি বস্তুর মোট পদার্থের পরিমাণ। এখন যেখানেই যাক বস্তুর মোট পদার্থের পরিমাণ তো চেঞ্জ হবে না, কিন্তু পৃথিবীর স্থান ভেদে জি এর পরিমাণ তো চেঞ্জ হয়ে যাবে, আর যেহেতু জি এর পরিমাণ চেঞ্জ হবে, জি এর উপর নির্ভর করে ওজন হয়, তাহলে জি এর পরিমাণ যেহেতু চেঞ্জ হবে তাহলে ওজন চেঞ্জ হবে, কিন্তু ভর কি পরিবর্তন হবে না? ভর পরিবর্তন হবে না, কারণ ভর হচ্ছে মোট পদার্থের পরিমাণ। বস্তুর ওজন পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন হয় কেন? ওজন হচ্ছে বস্তুর উপর পৃথিবীর আকর্ষণ বল এবং সূত্র হচ্ছে W = mg। এখন জি যেহেতু পৃথিবীর এক এক জায়গায় এক এক রকম, অর্থাৎ পৃথিবী যেহেতু সুষম গোলাকার না, তাই স্থান ভেদে জি এর মান পরিবর্তিত হয়, আর জি এর মান চেঞ্জ হওয়ার কারণে ওজন পরিবর্তিত হয়ে যায়। তাই ভর একই থাকলেও পৃথিবীর এক এক স্থানে ওজন এক এক রকম হবে। দেখো তোমার ওজন পৃথিবীর সকল দেশে সমান হবে কি? ওজন হচ্ছে W = mg আর g হচ্ছে gm/r², অর্থাৎ অভিকর্ষ ত্বরণ পৃথিবীর ব্যাসার্ধের উপর নির্ভর করে। যেহেতু পৃথিবীর ব্যাসার্ধ সব জায়গায় সমান না, সুতরাং সব জায়গায় জি এর মান সেম না, জি এর মান পরিবর্তিত হবে, আর জি এর মান পরিবর্তিত হবে বলে ওজন পরিবর্তিত হবে। তার মানে পৃথিবীর সব দেশেই আমার ওজন সমান হবে না। পৃথিবীর কেন্দ্রে বস্তুর ওজন শূন্য হয় কেন? পৃথিবীর কেন্দ্রে অভিকর্ষ ত্বরণের মান শূন্য, আর ওজন হচ্ছে W = mg, যেহেতু জি শূন্য তাই ওজন শূন্য। নভোচারীরা মহাকাশে নভোযানে ভেসে থাকে কেন, ব্যাখ্যা করো। নভোচারীরা নভোযানে করে পৃথিবীতে একটি নির্দিষ্ট উচ্চতায় বৃত্তাকার কক্ষপথে প্রদক্ষিণ করে থাকেন। এই বৃত্তাকার কক্ষপথ ঘূর্ণনের জন্য একটি কেন্দ্রমুখী বলের সৃষ্টি হয়, যার দিক পৃথিবীর কেন্দ্রের দিকে, এবং নিজ ব্যাসার্ধ বরাবর অভিকর্ষ ত্বরণ জি এর মতো একটি ত্বরণ সৃষ্টি হয়। এখন নিউটনের গতির তৃতীয় সূত্র অনুসারে উক্ত বলের সমপরিমাণ ও বিপরীতমুখী একটা কেন্দ্র বিমুখী বলের সৃষ্টি হয়। এখানে মোট বলের পরিমাণ শূন্য হয়, যার ফলে নভোচারীরা অভিকর্ষ বলের দিকে কোনো ধরনের বল অনুভব করে না, সেই জন্য নভোচারীরা মহাকাশে নভোযানে ভেসে থাকে। অর্থাৎ এটা যখন ঘোরে তখন এটা কেন্দ্রমুখী বল থাকে, আবার এটা ছিটকে যাওয়ার জন্য কেন্দ্র বিমুখী বল থাকে নিউটনের তৃতীয় সূত্র অনুসারে। মানে একটা বল থাকলে তার বিপরীত বল থাকবে, জোড়ায় জোড়ায় কাজ করে বল। তো তার যেহেতু ঘোরার জন্য কেন্দ্রমুখী বল আছে, তাহলে কেন্দ্র বিমুখীও বল আছে। দুইটা বল যেহেতু সমান, তার ফলে একটা আরেকটাকে হচ্ছে নালিফাই করে দেয়, অর্থাৎ কাটাকাটি করে ফেলে, যার ফলে হচ্ছে অভিকর্ষের বলের দিকে সে কোনো বল অনুভব করে না বলে সে ওজন অনুভব করে না, অর্থাৎ সে ভেসে থাকে। বালুতে হাঁটা কষ্টকর কেন? বালুতে প্রতিক্রিয়া কম হয় বলে বালুতে হাঁটা কষ্টকর। হাঁটার সময় আমরা পায়ের সাহায্যে রাস্তার উপর যে ক্রিয়া করি, রাস্তার পৃষ্ঠ তার প্রতিক্রিয়া ফিরিয়ে দেয়। আমরা হাঁটার সময় পেছন দিকে ক্রিয়া করি, ফলে রাস্তার প্রতিক্রিয়া আমাদের সামনে ঠেলে দেয়, কিন্তু বালুর কণার দিকের চলার সময় বালুর কণাগুলো সরে যায়, ফলে প্রতিক্রিয়া বল ঠিকমতো পাওয়া যায় না, এই কারণে বালুতে হাঁটা কষ্টসাধ্য। বন্দুক থেকে গুলি ছোড়া কোনো ব্যক্তি পেছন দিকে ধাক্কা অনুভব করে কেন? ভরবেগের সংরক্ষণশীলতা সূত্রের জন্য। অর্থাৎ আমরা যখন হচ্ছে গুলি করি তখন গুলি একটা সামনের দিকে হচ্ছে বেগ সৃষ্টি হয়, যার ফলে তার সামনের দিকে একটা ভরবেগ থাকে। এখন তার যেহেতু সামনের দিকে একটা ভরবেগ থাকে, সেটার বিপরীতমুখী একটা ভরবেগ পেছন দিকে কাজ করে। এই বিপরীতমুখী ভরবেগটা পেছন দিকে কাজ করে বলেই হচ্ছে পেছন দিকে একটা ধাক্কা অনুভব করে। তো এটাই ছিল এই পর্বের সংক্ষিপ্ত প্রশ্নগুলোর ব্যাখ্যা বা বিশ্লেষণ। আশা করি তোমরা বুঝতে পেরেছো, এবং এই প্রশ্নগুলো আমরা ইজি ফিজিক্স বই থেকে সংগ্রহ করেছি। যারা ইজি ফিজিক্স বই সংগ্রহ করেনি তারা দ্রুত সংগ্রহ করে ফেলবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।